এটা একটা বড় সাংবিধানিক ল্যাপস। সেই ত্রুটিটা আজকে আমরা মাথায় রেখে গোটা 30 না কত 28টি সিএজি রিপোর্ট পেশ করতে যাব। রাজ্যের 8 লক্ষ কোটি ঋণের রহস্য লুকিয়ে রিপোর্টে পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থার সাম্প্রতিক চিত্র তুলে ধরে শনিবার বিধানসভায় পেশ করা হয় ভারতের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের 28টি নিরীক্ষার প্রতিবেদনে। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া একটি সাংবিধানিক সংস্থা, যাদের দায়িত্ব সমস্ত ধরনের সরকারি খরচের হিসাব পরীক্ষা করা। শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সেই সিএজির 28টি রিপোর্টই টেবিল করেন। সে সময় অর্থমন্ত্রী বলেন, এই রিপোর্টগুলো পড়লেই বুঝতে পারবেন কেন রাজ্যের 8 লক্ষ কোটি টাকা ঘাটতি। এগুলো হয়তো দেখে আপনারা হয়তো বুঝতে পারবেন কেন আজকে পশ্চিমবঙ্গে আমাদের ডেফিসিটটা 8 লাখ কোটির বেশি, 8 লাখ ক্রোড়ের বেশি। এইটাতেই বুঝতে পারবেন হয়তো। শনিবার সিএজি এর যে 28টি রিপোর্ট বিধানসভায় পেশ করা হয়, তার সব রিপোর্টই তৃণমূল জামানায় 2021 থেকে 2025 সাল পর্যন্ত সময়কালের। অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন এই 5 বছরের কোনো অডিট রিপোর্টই বিধানসভায় পেশ করেনি আগের তৃণমূল সরকার। কন্ট্রোলার এবং অডিটর জেনারেলের রিপোর্টটা একটা সাংবিধানিক গুরুত্ব আছে, আর সেটা সব সরকারের দায়িত্ব যে এটাকে বিধানসভার পেশ করা। কোনো জানা এবং অজানা কারণে গত কয়েক বছর ধরে এই সিএজি রিপোর্টগুলো আমাদের বিধানসভাতে পেশ করা হয়নি। এটা একটা বড় সাংবিধানিক ল্যাপস। একদিকে যেমন সরকারের খাতায় আয় ব্যয়ের হিসেব গোলমাল, অন্যদিকে তেমনই প্রতিটি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বেনিয়ম এবং দুর্নীতি, সেটা আমফানের ত্রাণ হোক বা স্বাস্থ্যসাথীর ত্রাণ অথবা যুবসাথী প্রকল্পের সুবিধা প্রাপ্তের সংখ্যা, সব ক্ষেত্রেই কোনো না কোনোভাবে দুর্নীতির অভিযোগ রয়েছে। সিএজির 2024-25 অর্থবর্ষের স্টেট ফিনান্সের অডিট রিপোর্টে বলা হয়েছে, 2024-25 অর্থবর্ষে পশ্চিমবঙ্গের মোট রাজ্যে অভ্যন্তরীণ উৎপাদন 9.91% বৃদ্ধি পেয়ে 18.15 লক্ষ কোটিতে পৌঁছেছে। 2015-16 সালে এই পরিমাণ ছিল 7.97 লক্ষ কোটি। গত এক দশকে জিএসডিপির যৌগিক বার্ষিক বৃদ্ধির হার ছিল 9.57%। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি রাজ্যের আর্থিক চাপের ছবিও উঠে এসেছে রিপোর্টে। 24-25 সালের রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে 39,727 কোটি টাকা, যা জিএসডিপির 2.19%। আর্থিক ঘাটতি ছিল 61,924 কোটি বা জিএসডিপির 3.41%, যা এফআরবিএম আইনে নির্ধারিত 3.50% এর সীমার মধ্যে রয়েছে। কিন্তু রাজ্যের মোট বকেয়া দায় জিএসডিপির 38.66% পৌঁছেছে, যা নির্ধারিত 38% এর মানদণ্ডকে সামান্য ছাড়িয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, 2015-16 থেকে 2024-25 পর্যন্ত প্রতিটি অর্থবর্ষেই পশ্চিমবঙ্গের রাজস্ব ঘাটতি ছিল। একই সময় আর্থিক ঘাটতি যৌগিক বার্ষিক হারে 12.83% বৃদ্ধি পেয়েছে। 24-25 সালে রাজ্যের মোট রাজস্ব প্রাপ্তি ছিল 2,13,700 কোটি, যা আগের বছরের তুলনায় 6.71% বেশি। তবে সিএজি জানিয়েছে, এই বৃদ্ধির হার রাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া মোট রাজস্বের 52% এসেছে কেন্দ্রীয় সরকারের অনুদান ও কর হস্তান্তর থেকে। ব্যয়ের ক্ষেত্রেও উদ্বেগের বিষয়। সিএজির প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্ব ব্যয় হয়েছে 2,53,427 কোটি, যা মোট রাজস্ব প্রাপ্তির 118.59%। গত 5 বছরে এই ব্যয়ের বড় অংশই বেতন, পেনশন, সুদসহ একাধিক জরুরি খাতে গিয়েছে। এর সঙ্গে 19,444 কোটির ভর্তুকি যোগ হওয়ায় মোট রাজস্ব আয়ের প্রায় 74% এই দুই খাতে ব্যয় হয়েছে। সিএজি জানিয়েছে, রাজস্ব ব্যয়ের 41% ঋণ নিয়ে মেটানো হয়েছে, যা ভবিষ্যতে আর্থিক চাপ আরও বাড়াতে পারে। পাশাপাশি এক বছরে ভর্তুকির ব্যয় 85.61% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে মূলধনী ব্যয় কমে 21,622 কোটিতে নেমে এসেছে, যা জিএসডিপির মাত্র 1.19%। 31 মার্চ 2025 পর্যন্ত রাজ্যের মোট ঋণ ও দায়ের পরিমাণ ছিল 7,01,724 কোটি। বাজেট বাস্তবায়নে একাধিক অসঙ্গতির কথা উল্লেখ করেছে সিএজি। 3,90,638.04 কোটি বরাদ্দ করা হলেও ব্যয় হয়েছে 3,19,975.79 কোটি।
ফলে 70,662.25 কোটি বা 18.09% অর্থ হিসেব অনুযায়ী অব্যবহৃত রয়ে গিয়েছে। এছাড়া 13,486.92 কোটির অতিরিক্ত ব্যয় এখনও অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কেন্দ্রীয় প্রকল্পগুলির ক্ষেত্রেও হাজার হাজার কোটি টাকা অব্যবহৃত পড়ে থাকার বিষয়টি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। সিএজি সাংবিধানিক গুরুত্বের কথা বিধানসভায় স্মরণ করিয়ে দিয়ে স্বপন দাশগুপ্ত অভিযোগ করেন, সিএজি রিপোর্ট বিধানসভায় পেশ করা সব সরকারেরই দায়িত্ব, কিন্তু বিগত কয়েক বছর ধরে পূর্বতন সরকার বিধানসভায় সিএজি রিপোর্ট পেশ করেনি বলে অভিযোগ করেন অর্থমন্ত্রী। কন্ট্রোলার এবং অডিটর জেনারেলের রিপোর্টটা একটা সাংবিধানিক গুরুত্ব আছে, আর সেটা সব সরকারের দায়িত্ব যে এটাকে বিধানসভার পেশ করা। কোনো জানা এবং অজানা কারণে গত কয়েক বছর ধরে এই সিএজি রিপোর্টগুলো আমাদের বিধানসভাতে পেশ করা হয়নি। এটা একটা বড় সাংবিধানিক ল্যাপস। এগুলো হয়তো দেখে আপনারা হয়তো বুঝতে পারবেন কেন আজকে পশ্চিমবঙ্গে আমাদের ডেফিসিটটা 8 লাখ কোটির বেশি, 8 লাখ ক্রোড়ের বেশি। এইটাতেই বুঝতে পারবেন হয়তো। পরে এগুলো আপনারা যদি চান, যদি ইন্টারেস্টেড থাকেন, এগুলো সব পড়তে পারেন। আমরা সামনের দিনে পুরো একটা স্পেশাল অধিবেশন, স্পেশাল সেশন করতে চাই এই সিএজি রিপোর্টগুলোর ডিসকাশন। এখানে সরকারের যা ত্রুটি সেগুলো সর্বজনীন রূপে মানুষের কাছে আমাদের পেশ করা একটা কর্তব্য। নির্বাচনের আগে বিজেপির অন্যতম প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এলে তৃণমূল আমলের দুর্নীতির তদন্ত করা হবে। সেই মতো বিধানসভায় মুখ্যমন্ত্রীর গলায় শোনা যায় এই হুঁশিয়ারি। শনিবারই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অধ্যক্ষ এবং বিজনেস অ্যাডভাইজারি কমিটি অনুমতি সাপেক্ষে আগামী অধিবেশনে এই প্রতিবেদনগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। যদিও এ প্রসঙ্গে পাল্টা জবাবও দিয়েছে কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সাফ বলেছেন, অন্য যে কোনো রাজ্যগুলিতে বিজেপি ক্ষমতায় আছে, সে রাজ্যের ক্যাগ রিপোর্টগুলো আগে বের করুক। সিএজি রাজনৈতিক দলিল তৈরি করেছে বিজেপির কথায়। সেখানকার ক্যাগ রিপোর্টগুলো একটুখানি দিতে বলুন না, তারপর দেখবেন ক্যাগ রিপোর্টের পাতায় পাতায় কি থাকে আর কেন থাকে। ক্যাগকে পূর্ণ সম্মান দিয়ে বলছি, ক্যাগ কন্ট্রোলড বাই বিজেপি, মানে নট বিজেপি বাট কেন্দ্রীয় সরকার। তো এখন ক্যাগ তারা কিছু দিয়েছেন, এটা ঠিক না ভুল এগুলো তো জানি না, এটা প্রশাসনিক বিষয়। বলা হচ্ছে যে কাটমানি খাওয়া হতো এই দুর্নীতির টাকা। বিজেপির শাসিত রাজ্যগুলোতে এরকম ভাবে যে কাটমানি খাওয়া হতো, তার কোনো তথ্য প্রমাণ সেগুলো না দিয়ে যদি ক্যাগ একটা রাজনৈতিক দলিল তৈরি করে দেয় বিজেপির কথায়, তো তাহলে কি করে হবে? যদি তথ্য প্রমাণ থাকে তাহলে তো আইনেই ব্যবস্থা হতে পারে। এই যে বলা হচ্ছে কাটমানি খাওয়া হয়েছে, তার যদি কোনো তথ্য প্রমাণ থাকে তাহলে আইনত ব্যবস্থা নেন। কিন্তু যদি সেটা না থাকে, আপনি একটা ক্যাগ রিপোর্টের নামে রাজনৈতিক দলিল তৈরি করে ছেড়ে দিলেন, যেটা নিয়ে বিরোধীরা প্রচার করবে, শাসক দল প্রচার করবে, মানে তৎকালীন বিরোধীরা বিজেপি, এটা কি করে হতে পারে? ক্যাগ রিপোর্টকে কেন্দ্র করে তুঙ্গে শাসক বিরোধী দরজা। সিএজি রিপোর্ট নিয়ে বিধানসভার অধিবেশন যে আগামী দিনে আরও উত্তপ্ত হবে, তার ইঙ্গিত শনিবারই মিলেছে। শফিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।